আচ্ছা, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, কেউ একজন এসেছেন, নবারুণ মণ্ডল। বাবুদা আছো? বাবুদা শোনা যাচ্ছে? আচ্ছা, ফ্যান অফ আছে। এবারে কি ঠিক আছে? ফ্যানের শব্দ কি আর আসছে? হ্যাঁ, বাবুদা শোনা যাচ্ছে? ঠিক শোনা যাচ্ছে? আচ্ছা, 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 ঠিক আছে। উম, কারা এসেছেন এখনো বুঝতে পারছি না। উম, আচ্ছা, একজন জানতে চাইছে, নীলাঞ্জন, শেয়ার অপশন নেই কেন? এটা কি পেজটাকে শেয়ার করা যায়? হ্যাঁ বাবুদা, একটু সাড়া দাও। শেয়ার করা যাচ্ছে না। নীলাঞ্জন জানতে চাইছে, তা না হলে আমি শুরু করব। আমি খুব অপটু, এইসব ব্যাপারে খুব অপটু আমি। অনিন্দিতা এসেছে, নাইয়া আছে, বাবু আছে, আহ, নবারুণ বাবু আছেন। আচ্ছা। আচ্ছা, নমস্কার। আনুষ্ঠানিকভাবে আমি শুরু করছি। আমার এই ধরনের অনুষ্ঠান করার অভিজ্ঞতা নেই। লকডাউন পরবর্তী সময়ে আমাদের জীবনযাপন যখন অনেকটাই পাল্টে গেছে, তার মধ্যে এটা একটা নতুন সংযোজন, একটা নতুন প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মে আমি অংশগ্রহণ করেছি দর্শক বা শ্রোতা হিসেবে বিভিন্ন বন্ধুদের, বিভিন্ন গুণীজনের অনুষ্ঠানে, কিন্তু নিজে কখনো করার কথা ভাবিনি। তো কিছু মানুষের আমন্ত্রণ যখন থাকে, সেগুলো অস্বীকার করার কথা ভাবাই যায় না। সেরকম হচ্ছে আমাদের নাইয়া। নাইয়ার কাছে আমি কৃতজ্ঞতা জানাবো কি জানাবো না ভাবছি। মানে পরোক্ষে নাইয়ারও আমি একজন। মানে বাবুদা আমার জীবনে যে কয়েকজন খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, তার মধ্যে একজন হচ্ছে বাবুদা, অনুপ চক্রবর্তী।
তো হঠাৎ করেই কালকে সকালে অফিস যাওয়ার সময় আমাকে বলল যে এরকম একটা করতে হবে। আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলছো করতে হবে। তো এই একদম যারা জানেন, আমার বন্ধুবান্ধব যারা আমার কাছের, তারা জানেন যে আমার আবৃত্তি চর্চাটা মূলত অনুষ্ঠান কেন্দ্রিক। বর্তমানে বিশেষ করে আমি যেহেতু আমার নিজস্ব কোনো সংগঠন বা দল নেই, আমি নিজে নিজেই চর্চা করি এবং অনুষ্ঠান এলে আমার চর্চাটা একটু বাড়ে। তো একটা ব্যক্তিগত তথ্য শেয়ার করি, কেন বাবুদা বলেছে একটু আড্ডা দিতে। তো এটা একটা খুব অন্যরকম অভিজ্ঞতা। আমি একা একা বকে যাচ্ছি, একা একাই আড্ডা দিচ্ছি। আমার বন্ধু যারা আছেন, সঙ্গীতা এসেছে, সুনিতা এসেছে, অমৃতা চক্রবর্তী এসেছেন। হ্যাঁ, তো আসলে কি এই লকডাউনের সময়টা সবাই যখন লকডাউন অনুভব করছেন বা উপভোগ করছেন, ব্যক্তিগতভাবে আমার সেই সুযোগ বা সৌভাগ্য কোনোটাই হয়নি। কেননা লকডাউন পরবর্তী সময়ে আমি যে দপ্তরে, সরকারি দপ্তরে কাজ করি, সেখানে কাজের চাপ লকডাউনজনিত কারণেই আরও বেশি, যে কারণে এখন আরও বেশি মাত্রায় আমাদের অফিসের কাজ করতে হচ্ছে, জনগণকে পরিষেবা দিতে হচ্ছে। তার ফলে বেশ কিছুদিন চর্চার বাইরে, এগুলো কোনো অজুহাত নয়। বাবুদা বলেছে তুই একদম আড্ডা দিবি। তো সেই আড্ডার মেজাজেই আমি শুরু করছি। নাইয়া বাবু চলে এসেছে, সঙ্গে আছি, পাশে আছি। তুমি পাশে আছো এই ভরসাতেই আমি এই ক্যামেরার সামনে আছি। আচ্ছা, শুরু করছি। শুরু করার আগে আসলে আমার কবিতা বলা বা আবৃত্তি করা এটা পুরোটাই ভালো লাগা থেকে। ওই সেই ভালো লাগাটা আমি অন্যের সাথে ভাগাভাগি করে নেব, এই ভাবনা থেকেই আমার আবৃত্তি করতে আসা বা আবৃত্তিটা করা। যে কারণে আমার আবৃত্তির বাছাইগুলো একটু অন্যরকম হয় অনেক সময়। ওই ফরমাইশে অনেক জিনিসই আসে না। যেমন আমি কী কী করবো ভাবছিলাম, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোন কোন কবিতাগুলো করার ইচ্ছে বা কিছু সেই রকম। তো একজন হঠাৎ বললো, এই শুরু করছিস, তাহলে কি শুরু করবি? বর্ষার কবিতা দিয়ে তো শুরু করবি নাকি? তো সত্যি কথা বলছি, বর্ষাকাল চলছে। আমার সেরকম কিন্তু কিছু মাথায় ছিল না যে আজকে বর্ষার কবিতা দিয়ে একটা বাছাই করা দরকার বা কিছু। কেননা বর্ষাটা আমার বর্তমান কাজের সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে বর্ষার আর আলাদা করে এই মুহূর্তে কোনো অনুভূতি নেই। তবে একটা দিন আজকে ছুটি পেয়েছি, তো বর্ষার কবিতার কথা বন্ধু যখন মনে করিয়ে দিল, তো আমি সেই কবিতা খুঁজে না পেয়ে, মার্জনা করবেন, কয়েকটা লাইন লিখে ফেলেছি, সেটা দিয়ে শুরু করছি। বৃষ্টি মেয়ে, ছোট্ট কবিতা, 4 লাইনের। মেঘলা মেয়ে বৃষ্টি হয়ে আমার কাছে এলো, মেঘলা মেয়ে বৃষ্টি হয়ে আমার কাছে এলো, শরীর জুড়ে বাদল ধারা, ভাবনা এলোমেলো। বৃষ্টি মেয়ে সঙ্গে নেবে, ঝরবো তোমার সাথে, মুখ লুকোবো তোমার সাথেই মেঘের বাড়িটাতে। এই বর্ষার কবিতার অনুষঙ্গে এই বর্ষার কবিতা দিয়ে শুরু করলাম কবিতা বলা। কিছুক্ষণ কয়েকটা কবিতা বলবো। আপনারা দেখছেন অনিন্দিতা আছে, সঙ্গীতা আছে। আচ্ছা, আমি রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে সকলেরই জড়িয়ে থাকেন। তো রবীন্দ্রনাথের কে আমি স্মরণ করব রবীন্দ্রনাথের কোনো কবিতা না বলে। মানে রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন জনের যে সমস্ত লেখা, সেইখান থেকেই আমি রবীন্দ্রনাথকে শুরু করব, স্মরণ করব। প্রথমে একটা কবিতা আমি বলবো, আমার রবীন্দ্রনাথ, সুব্রত পালের লেখা। আমার বন্ধুস্থানীয় একজন অগ্রজ কবি সুব্রত পাল, তাঁর লেখা একটু মিষ্টি ছড়া। এক পা হাঁটা হাঁটতে গিয়ে অনেক হাঁটা হারিয়ে ফেলি, হাতড়ে দুহাত, আর তখনই সামনে দেখি দাঁড়িয়ে তিনি, বন্ধু আমার রবীন্দ্রনাথ। একটা ভাষা শিখতে গিয়ে অনেক ভাষা জলাঞ্জলি, নিঃস্ব দুহাত, আর তখনই সামনে দেখি ভাষার স্রোতে বন্ধু আমার রবীন্দ্রনাথ। এক সুরেতে গাইতে গিয়ে সুর গুলিয়ে বেসুর হলে চাপড়ে দুহাত, আর তখনই সামনে দেখি সুরসাগরে বন্ধু আমার রবীন্দ্রনাথ। একটা ছবি আঁকতে গিয়ে নিঝুম কত ধূসর আঁকা, কাঁপছে দুহাত, আর তখনই সামনে দেখি রঙের খেলায় বন্ধু আমার রবীন্দ্রনাথ। একলা বুকে ছলোচ্ছলের
মোচড় দিয়ে ভাবনা কিছু খুঁজছে দুহাত, ঠিক তখনই চোখের দেখা, একটু ছোঁয়া, বন্ধু আমার রবীন্দ্রনাথ। এটা সুব্রত পালের লেখা আমার রবীন্দ্রনাথ শীর্ষক একটি কবিতা পড়লাম। এইবার রবীন্দ্রনাথকে স্মরণ করে এটি যেটি শোনাবো সেটি আমার বন্ধু, পরে কবি আগে বন্ধু, আমার কবি বন্ধু নীলাঞ্জন সাহার। এটি 25শে বৈশাখে আমরা যৌথভাবে এটি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলাম রবীন্দ্রনাথকে নীলাঞ্জনের এই কবিতার মধ্যে দিয়েই। সেইটি আজকে আমি আরেকবার শোনাতে চাই। এটার নাম হচ্ছে 25শে বৈশাখের পদ্য। 25শে বৈশাখের পদ্য। বউ বেলে দেয় বরটি শ্যাঁকে, বউ বেলে দেয় বরটি শ্যাঁকে, 300 টাকা আয়, ওদের মেয়ে প্রতি রোববার গান শিখতে যায়, গানের খাতায় পাখির পালক, বাবা ছিলেন রিক্সা চালক যক্ষা রোগের আগে। ওই মেয়েটির হারমোনিয়াম বেশ পুরাতন, তাই হাফ দাম, ভোরবেলাতে জাগে, ভোরবেলাতে জাগে আরও, জলের লাইন, কাক, টুক করতেই ঝগড়া আজও 25শে বৈশাখ। খালপাড়ের এই বস্তি পাড়ায় ঘর পাওয়া যায় সস্তা ভাড়ায়, বসে মদের ঠেকও। ওই মেয়েটির গানের খাতা, স্বরলিপির সবুজ পাতা, সামলে তুমি রেখো ঠাকুর, সামলে তুমি রেখো। আচ্ছা, একটা অনেকে এসে গেছেন, বাবুদা আবার বলেছে, আমাকে শিখিয়ে দিয়েছে যে মাঝে মাঝে দেখবি, দিয়ে সেগুলো প্রাপ্তি স্বীকার করবি। আমি সরগর নই, ফোন অনেক কষ্টে সেট করতে হয়েছে, যারা আমার বাড়ি এসেছেন তারা জানেন। আচ্ছা, অনেকে এসে গেছে, বাহ। আচ্ছা, এটাকে দেখলাম, প্রিয়াঞ্জনা ঘোষ, প্রিয়াঞ্জনা ঘোষ, ও লাভলি, প্রিয়াঞ্জনা দেখছে। আচ্ছা, এটা অনেকের আবদারও ছিল, এটা অনেকে আমার কাছে শুনেছেন। তো যে রবীন্দ্রনাথকে স্মরণ করার সাথে সাথে রবীন্দ্রনাথ যেভাবে আমার ব্যক্তি জীবনে, যেভাবে খুব কিশোর বয়সে যেভাবে রবীন্দ্রনাথ আমার মধ্যে প্রবেশ করেছিলেন, যার মাধ্যমে সেই মানুষটিকেও শ্রদ্ধা জানানো হয় এর সাথেই। এটা আমার খুব পছন্দের কবিতা, একটা ভালো লাগার কবিতা। কবিতা সিংহের লেখা একটি কবিতা, দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস আপামর বাঙালি মানুষের, বাঙালি জীবনে সকলের সাথে জড়িত। রবীন্দ্রনাথকে সাথে অবিচ্ছেদ্য বলা যায় দেবব্রত বিশ্বাস, এটা আমার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। তো এই কবিতাটা শিরোনাম দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাসকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়েই রবীন্দ্রনাথকেও জানানো হয়ে যায় একই সাথে। তো আমি শুরু করি দেবব্রত বিশ্বাস কবিতা সিংহের। দেবব্রত বিশ্বাস, কবে আপনার সঙ্গে প্রথম চেনা হলো? কবে? যেদিন ভীষণ দুঃখের ভিতর এক রৌদ্রহীন বর্ণহীন ভোরে বিনিদ্র রাত্রির পর জেগে উঠে মনে হলো কোনো মানে নেই, কোনো অর্থ নেই বেঁচে থাকার। পৃথিবীতে আলো নেই, হাসি নেই, বন্ধুতা নেই। সমস্ত রাত্রি বিনিদ্র চোখে যে অন্ধকারের পাথরে মাথা খুঁড়েছি, নখ দিয়ে ছিঁড়তে চেয়েছি যে গাঢ় কালো, সকালের সমস্ত গায়ে তারই শুকনো ছড়, কালশিটে রক্তের দাগ লেগে আছে। আমি ঈশ্বরহীন, ব্রতহীন, বিশ্বাসহীন এক অচ্ছুত মানুষ। আমি চূর্ণ বিচূর্ণ, বড় একা। তখন ভাঙা ট্রানজিস্টারে পুরনো ব্যাটারির অসহযোগিতা সত্ত্বেও একটি সুর, একটি মূর্ছনা, কিছু বাণী আমার কাছে পৌঁছেছিল। যেভাবে ফাঁসির সেলে পৌঁছয় আলোর একটি কিরণ, বাতাসের একটি তরঙ্গ, যেভাবে ক্ষুধার্তের কাছে পৌঁছই রুটির প্রথম টুকরো, তৃষ্ণা ফাটা মানুষের কাছে জলপাত্র। আমি কতবার শুনেছি, কতবার
কিন্তু সেদিন সেই হতাশার দীর্ঘ অন্ধকার গুহায় একা শুনলাম, বুঝলাম, দেখতে পেলাম আকাশ, সমস্ত আকাশ কিভাবে খচিত হয়ে যাচ্ছে সূর্য তারায়। দেখতে পেলাম অজস্র তারকা কড়াই খচিত নিহারিকা পুঞ্জ ঘুরে উঠছে আকাশ পারের মহাকাশে, ছিটিয়ে দিচ্ছে অজস্র নতুন তারা, নতুন প্রাণ, নতুন নতুন ভুবন। দেখতে পেলাম সমস্ত প্রপঞ্চ জুড়ে পুঞ্জে পুঞ্জে স্তরে স্তরে বিথরে সজ্জিত প্রাণ প্রাণ, বিশ্বভরা প্রাণপুঞ্জ। আমার বিবর্ণ সকালের পাংশু পাথর থেকে করুণা গড়িয়ে পড়ল। আমি দেখলাম আমার বেদনা বদলে যাচ্ছে আনন্দে, আমার দুঃখ মথিত করে উঠছে বিপুল সুখ, আমার কান্না থেকে বিচ্ছুরিত হচ্ছে হাসির হীরক দীপ্তি, আমার সমস্ত অপমান সম্মানিত হয়ে উঠছে ভিতর ভিতর। যন্ত্রণা কারুকার্যে বিধিয়ে বিধিয়ে সুন্দর করে দিচ্ছে আমার অভ্যন্তর। জীবনকে যেভাবে পেয়েছি সেভাবেই তো নিতে হবে, নেব। এই বেরঙা ভোরকে ভেঙে তুলে আনবো 7 রঙের আলো, এই অন্ধকারের নদীতে ভাসিয়ে দেব ভালোবাসার মান্দাস। যারা আমাকে এত যন্ত্রণা দিয়েছে আমি তাদের দিকেই ছুটে যাব। যে সুর আমাকে দেখিয়েছে, যে সুর অন্ধকার থেকে দৌড় করিয়ে নিয়ে গেছে আমায় আলোর দিকে, মানুষের দিকে, সেই সুরই আমাকে সেই অপমান ক্লান্ত সকালে একে একে ফিরিয়ে দিয়েছিল আমার সম্বল, আমার ব্রত, আমার কর্ম, আমার দেবতা, আমার আরাধ্য, আমার বিশ্বাস। দেবব্রত বিশ্বাস সেই দিন থেকেই আপনার সঙ্গে আমার চেনা। একদিন যখন পৃথিবী পেরিয়ে যাবে অনেকগুলো সংক্রান্তি, যখন এই সময়ের হা হুতাশ ঘুটনি ঈর্ষার ধূপ অহমিকার বালিন্য ধুয়ে যাবে, অপমানের বর্ষায় জমবে মরছে, সমালোচনার নিউজ প্রিন্ট যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে, যেদিন আপনি মিশবেন ধুলায় আমরাও যাব সেই ধুলায়, সেদিনও দেবব্রত বিশ্বাস মরবার ইচ্ছে নিয়ে জেগে উঠবে একটি মানুষ, প্রেমহীন, প্রীতিহীন, বন্ধুবিহীন এক দুঃসময়ে। আর তার সেই অন্ধ গুহায় একটি মানুষ জেগে উঠবে, সেই অন্ধ গুহায় একটি কিরণ, একটু হাওয়া, এক পাত্র জল, এক টুকরো রুটির মতো ছুটে আসবে আপনার সুর, আপনার কণ্ঠ, আপনার মূর্ছনা, ধরে ফেলবে তার শিরা ছিন্ন করতে চাওয়া হত্যার হাত, বলবে বাঁচো বাঁচো। দেখছো না এত সয়ে, এত যন্ত্রণা পেয়েও আমি কিভাবে বেঁচে আছি? দেখছো না আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ? সেই দিন মানুষ জানবে যিনি গানের ভিতর দিয়ে ছবি আঁকতে পারেন, ছবির ফ্রেম ফাটিয়ে দিয়ে যেতে পারেন দর্শনের গভীর জগতে, জীবিত কালেই যিনি উপকথার আশ্চর্য সম্রাট, তার নাম ছিল, তার নাম আবহমান দেবব্রত বিশ্বাস। কারা কারা আছে? সোমনাথ আছে, সোমনাথ আছে, সোমা আছে, দেবব্রত বিশ্বাস আছেন। আচ্ছা, একটু জল খেয়ে নিই একটু। আচ্ছা, আমার কবিতা কখনো ওই সেভাবে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক পরপর বাছা সেরকমভাবে থাকে না কখনো। তো আমি রবীন্দ্র স্মরণ করব এটা আমার মাথার মধ্যে ছিল। কেন এবার তো আমরা মঞ্চে খোলা জায়গায় খুব হইহুল্লোড় করে সেইভাবে রবীন্দ্র জয়ন্তীটা পালন করতে পারিনি। এই মঞ্চেই, অর্থাৎ এই অনলাইন মঞ্চেই আমরা রবীন্দ্র শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি, বন্ধুরা জানিয়েছেন, আমরাও জানিয়েছি। তো সেই জন্য ঠিক যেন একটা অপূর্ণতা ছিল কোথাও বলে আমার রবীন্দ্রনাথকে স্মরণ করার খুব ইচ্ছে ছিল। সেই সুযোগটা আজকে পেয়ে সেটা আমি সবার সাথে ভাগাভাগি করে নিলাম। আচ্ছা, এবারে কি শোনাবো? একটা অন্যরকম কবিতা শোনাই একটু। আচ্ছা,
আচ্ছা, এটা নতুন কবিতা। এটা বহুদিন আগে একবারই মঞ্চে করেছিলাম, সেটা আজকে হঠাৎ শোনাতে ইচ্ছে হলো। তো চেষ্টা করছি একটু বলার, অনেকদিন বলিনি কবিতাটা, তো একটুখানি চেষ্টা করছি। কবিতাটার নাম হচ্ছে এখন নয়। অমল করের লেখা। আমি সম্ভবত ঠিকই বলছি কবির নাম, যদি ভুল বলি কেউ মার্জনা করবেন। অমল করের লেখা এখন নয়। একটা গান তুলেছি, বসন্ত রাগ, গাইব? এখন নয়। জানো, আজ অর্ধেন্দুদা বঙ্গবসুন্ধরার জন্য কবিতা চাইলেন, লিখেছি, শুনবে? এখন নয়। দেখো কি সুন্দর একটা প্রজাপতি এঁকেছি, যেন চাঁদ ছুঁতে চাইছে, দেখবে? এখন নয়। আজ একটা হৃদয় ছোঁয়া গল্প লিখেছি, পড়ব? এখন নয়। শোনো, একটা ক্যাসেট এনেছি, দীপ, দিব্যেন্দু, সন্দীপ, শ্রীময়ী গেয়েছে, বাজাবো? এখন নয়। শুনবে? বরুণ, কাজল, রানাদা, অর্থেন্দুদা, পবিত্রদার দারুণ সব কবিতার সম্ভার, এখন নয়। ভাবছি একদিন সকালে ল্যাংড়া, দুপুরে ট্যাংরা, আর বিকেলে পকোড়া খাবো, এখন নয়। তুমি আনমন, এখানে নির্জন, মেঘের গর্জন, এই সময়ে তোমার রাঙা ঠোঁটে একটা চুমু, না না না, এখন নয়। ভাবছি এবার পাহাড়ে যাব, সমুদ্র দেখব, এখন নয়। কোনো ভালোই তোমার ভালো লাগে না, সব সময় এখন নয়। বলতেই হবে আজ, তখনটা কখন, কখন বলবো, তবে এখন নয়। অমল করের এখন নয় শিরোনামে এই কবিতাটি শোনালাম। আচ্ছা, আমি শুধু কবিতা শুনিয়ে যাচ্ছি, এখানে ভারী মুশকিলে একা একা বক বক করে যাওয়া। আর কেউ কিছু বলছে কি, নেট প্রবলেম হচ্ছে, বাবুদার নেট প্রবলেম হচ্ছে। আর বাবুদার নেট প্রবলেম মানে খুব দুঃখজনক ঘটনা। আর কে আছেন? আর সঙ্গীতা শুধু হাততালি দিয়েই যাচ্ছে, এখন নয়, বারবার বলবো, এক্সেলেন্ট। সোমনাথ, ভালোবাসা নিস ভাই, সোমনাথ। আর আর কি শোনাই আমি তো কবিতা। আচ্ছা, একটা আমার নিজের লেখা হঠাৎ খুঁজতে খুঁজতে একটা বহুদিন আগের লেখা একটা পেয়েছি। কত সালের লেখা? 99 সাল, যেটা ঝাপসা কাগজে দেখতে পাচ্ছি। 99 সালে লেখা একটা পদ্য, এটা এই হঠাৎ খুঁজতে খুঁজতে এটাই ভাবছিলাম পড়বো, তো এটা কি পড়ি একটা? নিজের লেখা কেমন তা জানি না, নিজের লেখা একটু শোনাই আজকে। এটার নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে আমি বৃষ্টিকে ভালোবাসি। সে বহুদিন আগের, মানে আমি খুঁজে পেয়েছি, পুরোটা পড়াও হয়নি, সেই সময়ের লেখা। আচ্ছা। সৈকত জুড়ে শুধু নোনাবালি, একা একা রাত জাগা, তোমাকে তখন ঘিরে রেখেছিল ঝাউবনময় দীঘা, অনুভবে ছিল স্পর্শ তোমার আমার শরীর জুড়ে, তুমি তো তখন সাগরে ভেসেছ সৈকত ছেড়ে দূরে, আমার শরীরে বন্য কামনা ব্যথাতুর টলমল, পাপ ছিল বুঝি দীঘার দুচোখে ঈর্ষার নীল জল, অবৈধতার নিষেধ শোনেনি তোমার শরীরে ঢেউ, বিষণ্ণতার বাতাস ছাড়া আমাকে ছোঁয়নি কেউ, ক্লান্ত বিকেলে যখন আমি বৃষ্টির ফোঁটা খুঁজি, তখন তোমরা ঝিনুক কুড়োতে ব্যস্ত ছিলে বুঝি, দায় নেই কোনো আজকে তোমায় ভাবতে অথবা খুঁজতে, হাওয়া বাতাসেই শরীরে মেলেছি বৃষ্টির জলে ভিজতে। শোনা গেল শেষটুকু? আমার ফোন চলে আসছিল একটা। হাওয়া বাতাসেই শরীর মেলেছি বৃষ্টির জলে ভিজতে। এটা আমার বহুদিন আগের লেখা, সেই তখন 21 বছর আগের, 99 সাল। দেখতে পাচ্ছি মাথার ওপরে একটা চিরকুটে কাগজে, দেখাবো শেয়ার করে, এরকম কাগজে লিখতাম একসময় চিরকুট। সে অনেক হারিয়ে গেছে, দু একটা আছে, আজকে হঠাৎ খুঁজতে খুঁজতে জারির মধ্যে পেলাম।
কতক্ষণ বাকি আছে, আর কতটা সময় আছে? অর্জুন করছি না সোমনাথ, আজকে অর্জুন করছি না। একটা অন্য কবিতা, অর্জুন তো কয়েকদিন আগেই হলো, অর্জুনটা অনেকবার করছি, আজকে অর্জুন করার মুডটা নেই। তো এটা কি করবো সোমনাথ বল? এই ঝন্টু বর্মনের হাতে অস্ত্র ছিল না কেন, অনেক দিন আগে করতাম, বহুদিন করা হয়নি। ঝন্টু বর্মনটা কি করব? জয় গোস্বামীর প্রদীপ আছো? প্রদীপ সেদিন বলছিল যে ঝন্টু বর্মন অনেকদিন করো না। সৌমেন, প্রদীপ কি আছো? আচ্ছা, এটা এটা অনেক আগে করতাম একটা সময়। এটা ঝন্টু বর্মনের হাতে অস্ত্র ছিল না কেন, এটা এটি আসলে কোনো কবিতা নয়। এটি 1900 সম্ভবত সেটা ছিল 97 সালের জুন মাস নাগাদ উত্তরবঙ্গের তপন থানার একটি গ্রামে একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতে, সেই ঘটনাটি হচ্ছে সীমান্তের ধারে একজন সাধারণ মানুষকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী চোরাচালানকারী ভেবে তাকে গুলি করে এবং তিনি মারা যান। তার মারা যাওয়ার পর সংবাদপত্রে প্রতিক্রিয়া হিসেবে আহ, ও একটা কমেন্ট হলো, আমার ছেলে সে নাকি অর্জুন শুনতে চেয়েছে। মানে আমি কবিতা বললে আমার ছেলে অর্জুনটাই বোঝে। But, আমার ছেলে হচ্ছে আমার সবচেয়ে কবিতার ভক্ত। কীরকম ভক্ত? মানে আমার স্ত্রী এবং পুত্র কলকাতায় থাকে। তো লকডাউনের কারণে আমি দীর্ঘ 3.5 মাস তাদের সাথে মুখোমুখি হতে পারিনি। 2 সপ্তাহ আগে, গত শনিবারের আগের শনিবারে আমি ছিলাম সেখানে তাদের সাথে। তো সে বললাম যে সে খুব বহরমপুরে আসতে চায়। দীর্ঘ 2 বছর বহরমপুরে ছিল এক নাগারে, তারপরে এখন কলকাতায় শিফট করে গেছে ওরা। তো সে বহরমপুরের সব স্মৃতি তার কাছে উজ্জ্বল। তো বললো রবীন্দ্র সদনে যাবে। সে অনেক কাকুর নাম বললো, কাকুরা আছে বোধহয় এখানে, সুমন কাকু, সুভাষ কাকু ইত্যাদি অনেকের নাম বললো। তাদের কাছে যাবে, দিয়ে বলছে বাবা আমি কিন্তু হলে যাব না, কবিতা শুনবো না কিন্তু। মানে এটা ওর কাছে খুব আতঙ্ক, আমার কবিতা তো ওর কাছে আতঙ্ক। কর্ণ শুনতে চেয়েছে, আমি খুব ধন্য হলাম। যাকে যেটা করবার কথা হচ্ছিল ঝন্টু বর্মন। তো হ্যাঁ, আমরাও খুব সীমান্তবর্তী এলাকায় বাস করি। তো এই কারণে এই ঘটনাটি আমাকেও বিশেষভাবে নাড়া দিয়েছিল। এইটাই আমি একসময় অনেকবার করতাম। তো এটা হঠাৎ করে কয়েকদিন আগে সৌমেন প্রদীপ ওরা মনে করিয়ে দেওয়াতে এটা আমি আবার বার করেছি। তো সেটা একটু শোনানোর চেষ্টা করছি একটু। ঝন্টু বর্মনের হাতে অস্ত্র ছিল না কেন? সকালের কাগজে ছোট্ট একটি খবর, ভেতরের পাতায়। সোমবার তপন থানার সন্ধ্যাপুরে রক্ষী বাহিনীর গুলিতে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। মৃতের নাম ঝন্টু বর্মন, বয়স 30। পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী নিজেদের হেফাজতে মৃত্যুর দায়িত্ব এড়াতে গুরুতর আহত ঝন্টুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি দেয়নি। বাধ্য হয়ে গুলিবিদ্ধ ঝন্টুর দাদা অ্যাম্বাসেডার গাড়ি ভাড়া করে তাকে তপন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে রোগীকে বালুরঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দাদার ভাড়া করা গাড়িতে সদর হাসপাতালে যাওয়ার পথে ঝন্টুর মৃত্যু হয়। গ্রামবাসীদের অভিযোগ, এদিন দুপুরে ঝন্টু গরু চড়াতে গেলে বিএসএফের জওয়ানরা তাকে খুব কাছ থেকে গুলি করে। বিএসএফের বক্তব্য, ঝন্টু সীমান্তের কাঁটাতার কাটতে চেষ্টা করছিল। কে এই ঝন্টু বর্মন, যে মাঠে গরু চড়াতে গিয়েছিল? নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তার? সে একজন চোরাচালানকারী, গরু চালান করছিল? সে কি সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে চেষ্টা করছিল? সত্যিই সত্যি কোনটা তা জানার কোনো উপায় নেই আমাদের। কে যেন বলেছিলেন, সত্যি জিনিসটা এমনই যে নিজে বিশেষ নড়তে চড়তে পারে না, তাকে প্রমাণের জন্য অপেক্ষা করতে হয়। প্রমাণ করবে কে? কেন? যার হাতে অস্ত্র আছে, যে অধিকতর ক্ষমতা সম্পন্ন, যার যোগাযোগ শক্তি ও সংযোগ বেশি মাত্রায় ক্রিয়াশীল, যে ঠিক ঘুঁটিকে ঠিক ঠিক সময় নাড়াতে পারে। প্রমাণকে সেই তো পারে নিজের পক্ষে টেনে আনতে। এতে অবাক হওয়ার কিছু নেই।
জেহানাবাদে চড়া পড়া শীর্ণ পুনপুন নদীর ধারে আত্মসমর্পণকারী 6 জন নকশালকে পুলিশের গুলি করে মারার কি বিবরণ দিচ্ছেন গ্রামবাসীরা, যা তাঁরা দেখেছেন নদী তীরের বাড়িঘরের ছাপ থেকে। আড়াল থেকে দেখতে পাই ওরা হাত তুলে জলে নামছে। এরই ভেতর ওদের মধ্যে কমান্ডার কোচের ছেলেটা নিজের মাথায় গুলি করলো। এপারে পৌঁছতেই পুলিশ ওদের হাতিয়ার কেড়ে নেয়। তারপর নদীর পাড়ে নলবনের ধারে পর পর গুলির শব্দ শুনে বুঝে যায় ওদের কপালে কি ঘটল। লাশ হিঁচড়ে তোলে পুলিশ, পায়ে দড়ি মাফলার বেঁধে টেনে বড় রাস্তায় তোলে। সাংবাদিকরা দেখে এসেছেন, থানায় শায়িত দেহগুলির একজন ছাড়া সকলেরই বুলেট ক্ষত পিঠের দিকে। সকলেরই জামা প্যান্টে মাটি ও রক্তের দাগ শুকিয়ে জমাট, এবং অধিকাংশই সবে কৈশোর পেরিয়েছে। কিন্তু এমন ঘটনা তো আমাদের চারপাশে ঘটেছে 40-42 বছর আগে। এই সব ছেলেরাই তো আমাদের চোখের সামনে আমাদের পাড়া ঘরে এমনিভাবে মরেছে। তাছাড়া তাদের হাতে তো অস্ত্র ছিল। জেহানাবাদে পুনপুন নদীর ধারে গুলি বিনিময় তো হয়েছিল সারা রাত্রি ধরে। মরা ছেলেগুলোর কোমরে তো ছিল বুলেটের বন্ধনী। পিঠে হ্যাভারস্যাকের মধ্যে ফার্স্ট এড বক্সের সঙ্গে ছিল বিভিন্ন মার্ক্সবাদী বই, ইস্তেহার, পত্রিকার ক্লিপিংস, গণসংগঠনের প্রচার পুস্তিকা। তাদের ডায়েরির মধ্যে টাকা পয়সার হিসেবের পাশে তো ছিল হিন্দিতে লেখা বিভিন্ন গণসঙ্গীতের নোট, এবং তার পাশাপাশি লেখা ছিল এই কথাও, মরতে হলে লড়াই করে বীরের মৃত্যু শ্রেয়। সুতরাং গুলি না করে পুলিশ করবেই বাকি। আত্মরক্ষার কারণেই তো শেষ করতে হবে এদের। আত্মরক্ষার কারণেই তো সকালে ধৃত সমাজ বিরোধীকে বিকেলের মধ্যে মেরে ফেলতে হবে। নইলে সে যদি কোনো যোগসাজশের তথ্য ফাঁস করে দেয় ঠিকই, কিন্তু ঝন্টু বর্মন যে মাঠে গরু চড়াতে গিয়েছিল তার হাতে তো অস্ত্র ছিল না। যার হাতে অস্ত্র নেই সে কি করে বাঁচবে? নিশ্চয়ই তার দাদা শেষ যন্ত্রণায় দাপানো ভাইকে বাঁচানোর জন্য পায়ে ধরেছে পুলিশের, বিএসএফের। থানা ব্যারাকের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর একটাও দিতে রাজি হয়নি তারা। নিজেদের হেফাজতে মৃত্যুর দায়িত্ব তারা নেবে না যে। থানা ব্যারাকের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো না পেয়ে গাড়ি ভাড়া করে নিজের কোলের মধ্যে নিশ্চয়ই তার ভাইকে মরে যেতে দেখেছে তার দাদা, নিশ্চয়ই তার নিজের হেফাজতে। কি এর বিচার? বিচার শব্দটি মাথার অনেক ওপর দিয়ে চলে যায় আমার, চলে যায় নিরাপত্তা শব্দটি। যে দেশের প্রধানমন্ত্রীকে গুলি ছুঁড়ে ছাঁচড়া করে ফেলে তারই দেহরক্ষীরা, যে দেশের কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে ছিন্ন ভিন্ন করে দেয় মানব বোমা, দরজা খুলে গাড়িতে পা রাখা মাত্র বিস্ফোরণে উড়ে যান যেখানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে সে দেশে ঝন্টু বর্মনের নিরাপত্তা কি, কি বা তার মৃত্যুর গুরুত্ব? কিন্তু ঝন্টু বর্মন তো সমাজ বিরোধী নয়, নকশালপন্থী নয়, বর্তমান বা প্রাক্তন প্রধানমন্ত্রী নয়, নয় দেশ নেতা। ঝন্টু বর্মন তো একজন সাধারণ মানুষ। সে তো মাঠে গরু চড়াতে গিয়েছিল, তার হাতে তো অস্ত্র ছিল না। সঙ্গে সঙ্গে মনে হয় কেন ছিল না, কেন তার কোমরে ছিল না বুলেটের বন্ধনী, পিঠে বুলেট ক্ষতর সঙ্গে হ্যাভারস্যাক, আর হ্যাভারস্যাকের মধ্যে ডায়েরি। কেন তার ডায়েরিতে লেখা ছিল না মরতে হলে শ্রেয় বীরের মৃত্যুই? স্বাধীনতার 70 বছরে এক ঘরকুনো ভীরু মধ্যবিত্ত মসিজীবীর মাথায় এসব কথা আসে, আসে আর উড়ে যায়। নিরাপত্তা, বিচার এবং বিপ্লব শব্দগুলির মতোই। ঝন্টু বর্মনের হাতে অস্ত্র ছিল না কেন, এটা অনেকদিন বাদে শোনানোর চেষ্টা করলাম। আর কারা কারা আছেন? সুপ্রিয়া আছে বেলঘরিয়া থেকে, খুব ভালো লাগছে, ধন্যবাদ। মৌমিতা চ্যাটার্জি, মনে হচ্ছে চোখের সামনে ঘটনাটা ঘটছে। আরেকজন মৌমিতা চ্যাটার্জি বলছেন কি সুন্দর পরিবেশন, থ্যাংক ইউ। সোমনাথ, কি বলছিস সোমনাথ? আসলে অর্জুনটা যতবার করে তত, আচ্ছা অর্জুনটা আরেকদিন হবে বাবু, আজকে না। আচ্ছা,
আহ, বেশ। আচ্ছা, সময় কতক্ষণ আছে? সময় সময় বোধহয় শেষ হয়ে আসছে, তাই না? জানি না কত। 8টা বাজতে চললো। আচ্ছা, যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। নাইয়াকে তো বটেই অবশ্যই। তাহলে এবার শেষের দিকে যাও। একটা শেষ করি এবার। উম, একটা প্রেমের কবিতা দিয়ে শেষ করি। আহ, আর 3 মিনিট সময় আছে হাতে। একটা কোন কবিতাটা করি? আচ্ছা, আচ্ছা, এটা অনেকদিন করিনি, এটা করি। উম, ঈশ্বর ও প্রেমিকের সংলাপ, জয় গোস্বামীর, এটা দিয়ে তাহলে শেষ করছি। 8টা বাজতে চললো। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছেড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। শাখা থেকে যদি নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরব ওকেই। বলো, কি বলবে আদালত? কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। নমস্কার। সময় সম্ভবত শেষ হয়ে এসেছে। তাহলে এই কবিতার সাথে সাথেই, আচ্ছা শ্রীমন্তদা তুমি ছিলে, বাহ, খুব ভালো লাগলো শ্রীমন্তদা, থ্যাংক ইউ আসার জন্য। শ্রীমন্তদা, সুপ্রিয়া আবার বলেছে দারুণ দারুণ দারুণ। আচ্ছা, তাহলে আজকের মতো শেষ করা যাক তাহলে। 8টা বাজে। তাহলে সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। আজকের সন্ধ্যায় বাবুদা আবার ধন্যবাদ জানাচ্ছে আমাকে, আমি কৃতজ্ঞ বাবুদা, তুমি ডেকেছো। অনেক যারা ছিলেন এতক্ষণ আমাকে সহ্য করলেন আমার বকবকানি, এবং অচর্চিত কবিতা বহুদিন চর্চার মধ্যে নেই বিগত মাসখানেক ধরে। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। ভালো থাকুন। আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের এখানে অথবা মঞ্চে, যার প্রতীক্ষায় আমরা সকলেই থাকবো। ভালো থাকুন সবাই।